আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা নতুন পাসপোর্ট করতে দিয়েছি কিংবা এমআরপি থেকে ই পাসপোর্ট করতে দিয়েছি অথবা আমাদের পাসপোর্ট সংশোধন করতে দিয়েছি। এখন আপনার পাসপোর্টটি ব্যাক এন্ড ভেরিফিকেশনে চলে গিয়েছে। এবার আপনি কি করতে পারেন? আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে আমার কাছে কোশ্চেন করেছিলেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ব্যাক এন্ড ভেরিফিকেশন নিয়ে A to Z প্রসেস জানানোর চেষ্টা করব। কেন আপনার পাসপোর্টটি ব্যাক এন্ড ভেরিফিকেশনে চলে যায় এবং এই ব্যাক এন্ড ভেরিফিকেশন থেকে বাঁচার উপায় কি, সকল বিষয় বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। যদি আপনার পাসপোর্টটি ব্যাক এন্ড ভেরিফিকেশনে চলে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। শুরুতেই আপনাদেরকে বলে নেই পাসপোর্টের ভেরিফিকেশন মূলত কয় ভাগে হয় এবং কি কি ভেরিফিকেশন হয় পাসপোর্টের ভেরিফিকেশন মূলত দুই ধরনের। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভেরিফিকেশন, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড ভেরিফিকেশন। ফ্রন্ট এন্ড ভেরিফিকেশনটি সম্পর্কে আমরা সকলেই অবগত এবং ফ্রন্ট এন্ড ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু আপনি নিজেই জানতে পারবেন। তার কারণ যে ব্যক্তি ভেরিফিকেশন করবে সে কিন্তু আপনাকে ফোন করে ফিজিক্যালি আপনার সাথে দেখা করে আপনার ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনার পাসপোর্টটিকে ভেরিফাই করে দেবে বা আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলোকে ভেরিফাই করে দেবে। যেমন নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। পাসপোর্ট করতে দিয়ে আসছেন, কিছুদিন পরেই আপনার থানায় ভেরিফিকেশন চলে আসছে, থানা থেকে আপনাকে কল দিবে, আপনি গিয়ে যোগাযোগ করবেন অথবা তারাই এসে আপনার সকল তথ্য ভেরিফাই করে নিয়ে যাবে। এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ভেরিফিকেশন এবং এই ফ্রন্ট এন্ড ভেরিফিকেশন কিন্তু খুবই সহজেই পাস করা যায়। কিন্তু সমস্যা হয়ে যায় ব্যাক এন্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে। তার কারণ ব্যাক এন্ড ভেরিফিকেশন হয়ে থাকে আপনি যে ডকুমেন্টগুলো প্রোভাইড করেছেন সেই ডকুমেন্টগুলো কি সঠিক কিনা এই জিনিসগুলো যাচাই করা হয়। যেমন আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেটা নির্বাচন কমিশন থেকে সঠিক তথ্য নিয়ে দেখা হয়। যদি আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে যে শিক্ষা বোর্ডের সার্টিফিকেট দিয়েছেন সেই শিক্ষা বোর্ড থেকে দেখা হয় যে প্রকৃতপক্ষে এটা রিয়েল অরিজিনাল সার্টিফিকেট কিনা। এই সমস্ত ভেরিফিকেশনগুলো ব্যাক এন্ডে হয়ে থাকে আর এটাকেই ব্যাক এন্ড ভেরিফিকেশন বলা হয়ে থাকে। মূলত ব্যাক এন্ড ভেরিফিকেশন কেন আসে? ব্যাক এন্ড ভেরিফিকেশন আসার বেশ কিছু কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম হলো নতুন পাসপোর্টকারীদের ক্ষেত্রে ব্যাক এন্ড ভেরিফিকেশন যায় একটি কারণে, সেটা হলো পাসপোর্টের আবেদন ফর্মের সাথে এনআইডি কার্ড কিংবা সার্টিফিকেটের তথ্যের মিল নেই। সাপোজ ধরুন আপনার এনআইডি কার্ডের নাম রয়েছে এমডি আসাদুল ইসলাম। এখন আপনি পাসপোর্ট ফর্ম পূরণ করার সময় তাড়াহুড়ো করে শুধুমাত্র আসাদুল ইসলাম দিয়েছেন কিংবা এমডি আসাদুল দিয়েছেন, আপনি বংশগত নাম বা সারনেম ব্যবহার করেননি। এই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটি ব্যাক এন্ড ভেরিফিকেশনে চলে যেতে পারে। তার মানে যখন নতুন পাসপোর্ট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের সকল ডকুমেন্টসের তথ্য যেন একরকম থাকে এবং আপনি যে ফর্মটি পূরণ করতেছেন সেই ফর্মের তথ্যও যেন সেই আপনার ডকুমেন্টসগুলোর সাথে মিল থাকে। তাহলে কিন্তু আর এই ব্যাক এন্ড ভেরিফিকেশনে যাবে না নতুন পাসপোর্ট ব্যবহারকারীদের ক্ষেত্রে। এবার আসা যাক পরবর্তীতে কী কারণে আপনার ব্যাক এন্ড ভেরিফিকেশন আসতে পারে। পরবর্তী যে কারণে ব্যাক এন্ড ভেরিফিকেশন আসে সেটা হচ্ছে আপনি যদি আপনার পাসপোর্টটিকে সংশোধন করতে দেন। পাসপোর্ট সংশোধন করতে দিলে কিন্তু মাস্ট বি ব্যাক এন্ডে ভেরিফিকেশন হবে। আর এই ভেরিফিকেশনটি কেন হয় সেটা আপনাদেরকে বলে দিই। সাপোজ ধরুন আপনার ডেট অফ বার্থে ভুল রয়েছে পাসপোর্টের ভিতরে, এবার আপনি সেটাকে সংশোধন করতে দিচ্ছেন এবং সংশোধন করতে দিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটি ভ্যালিড ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হবে। সাপোজ ধরুন আপনি স্কুল সার্টিফিকেট সাবমিট করেছেন, এবার আপনার স্কুল সার্টিফিকেটটি কি সঠিক কিনা বা এটা কি ফেক কিনা এই জিনিসটা কিন্তু যাচাই করা হবে এবং এটা কিন্তু আপনার ব্যাক এন্ডে যাচাই করা হবে। এর জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার ইনফর্ম করা হবে না। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার পাসপোর্ট সংশোধন করতে দেন তাহলে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। পাসপোর্ট সংশোধন করতে দেওয়ার সময় আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এই সাবমিট করা ডকুমেন্টসগুলো যেন অবশ্যই 100% রিয়েল থাকে। ভুলেও এইখানে অন্য রকমের কোনো ডকুমেন্ট দিবেন না। এর পরবর্তীতে আরেকটি কারণে ব্যাক এন্ড ভেরিফিকেশন আসতে পারে, সেটা হচ্ছে আপনি যদি আপনার পাসপোর্টটি রিনিউ করতে দিতে চান অথবা আপনার এমআরপি পাসপোর্ট থেকে আপনি যদি ই পাসপোর্ট করতে যান সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাক এন্ড ভেরিফিকেশন আসতে পারে। এটারও কিন্তু কারণ ওই একই। সাপোজ ধরুন আপনার এমআরপি পাসপোর্টের নাম রয়েছে একরকম, এবার আপনি আপনার ভোটার আইডি কার্ড করেছেন, ভোটার আইডি কার্ডের সাথে আপনার এমআরপি পাসপোর্টের মিল নেই। এবার আপনি ভোটার আইডি কার্ড দেখে পাসপোর্টের তথ্য পূরণ করে ফেলেছেন, নতুন করে আবেদন করেছেন, এখন আপনার আগের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে নতুন পাসপোর্টের কোনো মিল নেই। এই কারণে কিন্তু আপনার ব্যাক এন্ড ভেরিফিকেশনে চলে যেতে পারে পাসপোর্টটি, আর ব্যাক এন্ড ভেরিফিকেশনে চলে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো বন্ধুরা, এই যে কারণগুলো বললাম এই তিনটি কারণই মূলত একই জায়গায় কানেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে ভুল ইনফরমেশন। মূলত এই ভুল ইনফরমেশন শো করার কারণেই কিন্তু আমাদের এই ব্যাক এন্ড ভেরিফিকেশন প্রসেসটি
চলে আসে। এবার আসা যাক কিভাবে আপনি এই ব্যাকএন্ড ভেরিফিকেশন পাস করবেন। ব্যাকএন্ড ভেরিফিকেশন পাস করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি পাসপোর্ট করার সময় যে ডকুমেন্ট যে তথ্যগুলো সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টগুলো সাথে নিয়ে আপনি চলে যাবেন রিজিওনাল পাসপোর্ট অফিসে। আপনার নিকটস্থ যে জেলা পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসে আপনি চলে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি সরাসরি এডি স্যার অথবা ডিডি স্যারের সাথে দেখা করবেন এবং আপনার সকল ডকুমেন্টসগুলো তার সামনে পেশ করবেন এবং আপনি জানতে চাইবেন কেন আপনার পাসপোর্টটি ব্যাকএন্ড ভেরিফিকেশনে চলে গিয়েছে। মনে রাখবেন, যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডেলিভারি স্লিপটি সাথে করে নিতে হবে। এরপর তারাই আপনাকে বলে দেবে যে মূলত কেন আপনার পাসপোর্টটি ব্যাকএন্ড ভেরিফিকেশনে গেছে এবং এই ক্ষেত্রে আপনার করণীয় কি, কিভাবে আপনি এই ব্যাকএন্ড ভেরিফিকেশন থেকে বের হতে পারেন বা ব্যাকএন্ড ভেরিফিকেশনটি পাস করতে পারেন। এবার সাপোজ আপনার রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে আপনাকে বলে দেওয়া হলো যে আপনার পাসপোর্টটি ব্যাকএন্ড ভেরিফিকেশন পাস করে ফেলবে খুব শীঘ্রই এবং আপনি SMS অথবা ইমেলের মাধ্যমে আপনার তথ্যগুলো পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনি চলে আসলেন, খুশি মনেই চলে আসলেন, কিন্তু আসার পরেও 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে গেছে, তারপরেও আপনার পাসপোর্টটি ব্যাকএন্ড ভেরিফিকেশন পাস করতেছে না। তো এখন আপনার পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ এবং পাসপোর্টটি আপনার খুবই দরকার। তার কারণ হয়তো আপনি দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য পাসপোর্ট করতে দিয়েছেন কিংবা দেশের বাইরে কাজ করতে যাওয়ার জন্য আপনি পাসপোর্ট করতে দিয়েছেন। এখন পাসপোর্ট ছাড়া আপনার কিন্তু ভিসা হবে না। সুতরাং গুরুত্বটা কিন্তু আপনার, দরকারটাও কিন্তু আপনার। এই ক্ষেত্রে দৌড় কিন্তু আপনাকেই পারতে হবে, যেহেতু আপনি একটি ভুল করে ফেলেছেন এবং সেই ভুলের কারণেই কিন্তু আপনাকে এই খেসারতগুলো দিতে হবে। এবার আপনি যেই কাজটি করবেন, যেহেতু আপনি রিজিওনাল পাসপোর্ট অফিসে একবার গিয়েছেন, সেখানে যাওয়ার পরেও আপনার কাজটি হয়নি, এবার আপনাকে যে কাজটি করতে হবে, বাংলাদেশের যে পাসপোর্ট অধিদপ্তরের হেড অফিস রয়েছে আগারগাঁতে, সেইখানে যেতে হবে। এবার আপনি সেম ডকুমেন্টসগুলো নিয়ে আগারগাঁতে চলে আসবেন এবং সেখানে গিয়েও আপনি হেল্প ডেস্কে জিজ্ঞাসা করলেই তারা যে কোনো একটি অফিসার মেনশন করবে, আপনি সেই অফিসারের কাছে গিয়ে রিকোয়েস্ট করবেন এবং আপনি আপনার তথ্যগুলো পেশ করবেন, তার সামনে সঠিক প্রমাণক দিবেন, তাহলে আশা করি আপনার কাজটি হয়ে যাবে। এই দুইটি জায়গার একটি জায়গা থেকেই কিন্তু আপনি এই ব্যাকএন্ড ভেরিফিকেশনের সমাধান পেতে পারেন। এবার আপনারা অনেকেই বলবেন যে এরপরেও আমার সমস্যাটি সমাধান হচ্ছে না। এরপরেও যদি আপনার সমস্যাটি সমাধান না হয়, তাহলে আমি বলবো আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলোর ভিতরে যে কোনো ডকুমেন্ট 2 নাম্বার রয়েছে বা যে কোনো এক ধরনের সমস্যা রয়েছে, যার কারণে আপনি ব্যাকএন্ড ভেরিফিকেশন পাস করতে পারতেছেন না। তো বন্ধুরা, এটাই ছিল মূলত ব্যাকএন্ড ভেরিফিকেশন পাস করার প্রসেস। আর এই ব্যাকএন্ড ভেরিফিকেশন পাস করার জন্য অনেক দালাল চক্র আপনার কাছে বিভিন্ন ধরনের অফার দিবে এবং অনেক মোটা অঙ্কের টাকা চাইবে। এই ক্ষেত্রেও কিন্তু আপনি দালাল ধরলেও আপনাকে নিজেই পাসপোর্ট অফিসে যেতেই হবে দালালের সাথে। সুতরাং আমি রিকোয়েস্ট করব, দালালের কাছে না গিয়ে আপনি নিজের কাজটি নিজেই করুন এবং নিজে সরাসরি আপনি পাসপোর্ট অফিসে যান। পাসপোর্ট অফিসে গিয়ে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন। আপনি নিজে আপনার পাসপোর্টের সমস্যাটি সমাধান করার চেষ্টা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন, যেটা আপনার ফিউচারে কাজে লাগবে বা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি বুঝিয়ে যেতে পারবেন। সুতরাং অন্যের উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজের কাজটি নিজেই করার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। যদি ভিডিওটি বুঝতে কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন, তার কারণ বুঝতেই পারছেন এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।